আমার সকল বন্ধুদের স্বাগত জানাচ্ছি আমার চ্যানেলে আরও একবার। আশা করছি সকলে খুব ভালো আছো বন্ধুরা, আমিও কিন্তু বেশ আছি। আজকের ব্লগটা আশা করছি তোমাদের খুব ভালো লাগবে। তো আমার সর্বশক্তিমানের কাছে দাঁড়িয়ে আছি তার সেবা করার জন্য, সন্ধ্যা দেব। তো সেই সময় থেকেই আজকে এই ব্লগটা শুরু করছি। তোমরা অনেকেই আমার কাছে এই যে ঘি দিয়া সেটার লিঙ্ক চাইছো। আমি তো এটা জেপ্টো থেকে নিয়েছি, তো জেপ্টোর লিঙ্ক না দেওয়া যায় না। আমি ফ্লিপকার্টের যে লিঙ্ক থাকে আমি সেখানের লিঙ্ক তোমাদের দিয়ে দিচ্ছি। বেশ ভালো ভালো পাওয়া যায়, সেখান থেকেও তোমরা কিন্তু নিতে পারো। মোটামুটি আমার ব্যবহার্য যত জিনিস আছে, যত ইলেকট্রনিক গ্যাজেট থেকে শুরু করে যা যা থাকে, যতর আমি লিঙ্ক পাই আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দিই। যদি কিছুর মিস হয়ে যায় তোমরা আমাকে কমেন্ট করলে আমি সেটাও কিন্তু ডেসক্রিপশন বক্সে পরে অ্যাড করে দিই, তোমরা চেক করে নিতে পারো। তো এই দিয়া জাল মানে এটা হওয়ার পর এত সুবিধা হয়েছে, বারে বারে ঘিয়ের মধ্যে চুবিয়ে নিয়ে দিতেও হয় না, খুব সহজে। তবে এর মধ্যে কিন্তু একটু মোম থাকে, ঘরে ঘি দিয়া দিলে সেটার মধ্যে মোম একটুও থাকবে না। আর আমি যখন ঘরে ঘি দিয়ে দিয়া বানাই তখন কিন্তু ওপরে একটু কর্পূর ছড়িয়ে দিই, তাহলে চট করে ধরে যায়। চলো আগে আরতিটা করে নিই। गुरु ब्रह्मा गुरु विष्णु गुरुदेव महेश्वर गुरुदेव परम ब्रह्म तस्मै श्री गुरवे नमः। बलिहारी सिद्धिदाता गणेश सकल क्लेश सदा भवानी दायिनी गौरीपुत्र गणेश पांच रक्षा करे ब्रह्मा विष्णु महेश। सिद्धिदाता गणेश सकल क्लेश सदा भवानी दायिनी गौरीपुत्र गणेश पांच रक्षा करे। সব রকমভাবে চেষ্টা করি আমার ঘরে যেন পবিত্রতা বজায় থাকে, কারণ আমরা বেশ কিছু মানুষজন আছি যারা খুব সহজে নেগেটিভিটিতে অ্যাট্রাক্টেড হয়ে যায়। তোমরা আমাকে জিজ্ঞেস করো মাঝে মাঝে, পায়েল তুমি এই জ্যোতিষীতে বিশ্বাস করো? সত্যি বলতে আমি সব কিছুতে বিশ্বাস করি না, তবে কিছু কিছু বিশ্বাস করি। আমার বিয়ের পর আমাকে একজন আমার শাশুড়ি মায়ে একজনকে হাত দেখিয়েছিল। তিনি এবং তার পরবর্তীকালে 2010-এর পর একজন আমার হাত দেখে যা যা বলেছিলেন, মোটামুটি আমি অনেক কিছুর মিল পেয়ে গেছি জীবনে। তো আমি না ভীষণ সহজে নেগেটিভিটি অ্যাট্রাক্ট করি। তখন আমাকে বারণ করেছিল একজন জ্যোতিষী যে আমার কী কী কালার পরা উচিত না, এবং আমি খুব তাড়াতাড়ি অন্যের দৃষ্টি আকর্ষণ করি, যার ফলে নজর লেগে যায়। সেটা নিজের কাজ দিয়ে হোক, বা আমি হয়তো তার কোনো ক্ষতি করিনি, কিন্তু তারপরেও সে যখন একটা অন্যভাবে আমার সেই ভালো কাজ বা জীবনে পাওয়াটাকে দেখে, তখনই আমার জীবনে নেগেটিভিটি আসে। তো আমি যেন সবসময় চেষ্টা করি আমার চারপাশে, সেটা সকালবেলা হোক আমি হনুমান চালিসা চালিয়ে দিই, বা ঘরে সুগন্ধি ধূপ জ্বালাই, বা এই যে মোমের দিয়া সন্ধ্যায় জোরে একদম শাক বাজানো, উলু দেওয়া, এগুলো কিন্তু আমাদের ঘর থেকে নেগেটিভিটিকে দূর করে। এগুলো সেই আমাদের প্রথম থেকে আমরা জেনে আসছি, এবং এগুলো সত্যিই তাই, আমি নিজে ফিল করি। কর্পূর তো মারাত্মক এফেক্ট ফেলে। আমার ঘরে কর্পূর যখনই জ্বালিয়ে দিই আমার মন শরীর কিছুদিনের মধ্যেই একটা অন্যরকম ফিল হতে থাকে। আর এই যে কদিন ধরে এটা করছি, আমি তোমাদের সাথে শেয়ার করি, এটা কোথাও কেউ বলেনি, এটা আমি নিজে করি। আমি নিজে প্রকৃতির কাছে এই দিয়াটা জ্বালাই, দিয়া নয় ধূপ, এটা দিই। তোমাদের কাছে এরকম না থাকলে আমি জানি না এটা অনলাইনে পাওয়া যাবে কি না, এরকম কোনো ডিফিউজার। আমার কাছে কোনো ইলেকট্রনিক ডিফিউজার নেই। আমি এটা কিনেছিলাম, ওই রাস্তায় গাড়ি যাচ্ছিলো, 70 টাকা করে চেয়েছিল, আমি বোধহয় 50 টাকা না 60 টাকা দিয়ে একটা কিনেছিলাম, অনেক কটা কিনেছিলাম। ও তোমাদের সাথে একটা জিনিস শেয়ার করার আছে, চলো আগে করে আমি একটা জিনিস শেয়ার করি। আমি যাই কিনি তোমাদের সাথে শেয়ার না করলে আমার তো ভালো লাগে না। এখন তোমাদের সাথে যেটা শেয়ার করছি সেটা হচ্ছে আগারোর রেগাল পার্সোনাল ব্লেন্ডার। আমার অনেক দিন ধরেই একটা ইচ্ছা ছিল যে এই ধরনের ছোট যে ব্লেন্ডারগুলো পাওয়া যায় এই জিনিসটা কেনার, অনেক দিন ধরে ইচ্ছে ছিল। আর এই আগারোর এই ব্লেন্ডারটা পেয়ে মানে আমি তো বলবো যে আমার একটা স্বপ্ন পূরণ হলো, সত্যি কথা বলতে। কারণ আমি তো জানোই কিচেনের জিনিসপত্র কিনতে কি ভালোবাসি, তার সাথে কিন্তু আরও অনেকগুলো অ্যাটাচমেন্ট দিয়েছে। কি কি কাজে লাগবে, কি কি বিষয়, সেগুলো চলো আমি তোমাদের সাথে শেয়ার করে দিই। আগারো রেগাল পার্সোনাল ব্লেন্ডার, যেটা 400 ওয়াটের, 100% কপার মোটর। ভেতরে যে লেখা আছে ডু নট রিমুভ, ওটা কিন্তু রিমুভ করা চলবে না, এটা হচ্ছে প্রোটেকশনের জন্য। তার সাথে থাকছে একটা গ্রাইন্ডার, মানে গ্রাইন্ড করবার জন্য মশলাপাতি, আর থাকবে একটা ব্লেন্ডার। আমরা এর সাথে পাচ্ছি টোটাল 3টে জার,
একটা ছোট জার 300 ml এর, একটা 500 ml জার, একটা 700 ml জার। ছোট জারটাতে মেনলি মশলাপাতি গুঁড়ো করতে ভীষণ সুবিধা হবে। সব থেকে সুবিধাজনক এই জারগুলোর সাথে আমরা 3টে লিডও পাবো, অর্থাৎ আমরা যখন ব্যবহার করছি না আমরা লিডগুলো দিয়ে এগুলোকে আটকে রাখতে পারি। এর সাথে আরও একটা আছে, সেটা হচ্ছে ব্লেন্ডার। এই যে এটা দিয়ে আমরা যে কোনো স্মুদি, ফ্রুট জুস বানিয়ে নিতে পারি খুব সহজেই। আমি যেমন বিভিন্ন ধরনের স্মুদি, এছাড়া কেক বানাবার জন্য যে ধরনের ব্যাটার আমার প্রয়োজন সেগুলো কিন্তু এই 700 জারের মধ্যে আমি বানিয়ে নিতে পারবো খুব ইজিলি। আর সবথেকে বড় কথা, এর সাথে যে তারটা দেওয়া হচ্ছে সেটা এতটাই লং যে আমাদের কিন্তু আলাদা করে কোনো রকম অ্যাটাচমেন্টের প্রয়োজন হবে না। আমার ছোট্ট কিচেনের জন্য তো এটা একদম আদর্শ। আর সবথেকে বড় কথা, আমার দর্শক বন্ধুরা জানো যে আমি কিন্তু যে কোনো ধরনের মশলাপাতি ঘরে বানিয়ে নিতেই পছন্দ করি, বিশেষ করে গরম মশলা, গোটা ধনে থেকে গুঁড়ো ধনে তৈরি করা, জিরের গুঁড়ো তৈরি করা। তো আমি তো যেভাবে গরম মশলা তৈরি করি, সেই গরম মশলা গোটা মশলাটাকে নিয়ে কিচ্ছু করি না, সিম্পল আমি এই জারের মধ্যে দিয়ে, যেটা গ্রাইন্ডার জার, সেটার মধ্যে দিয়ে প্রথমে আমি ছোটোটাই নিয়েছিলাম, কিন্তু আমার মনে হলো এটা যেহেতু পরিমাণ একটু বেশি আছে, পরে আমি বড় জারে ট্রান্সফার করে নিই। তো সমস্ত গরম মশলাগুলোকে আমি জারের মধ্যে দিয়ে আর এর সাথে গ্রাইন্ড করবার ব্লেডটাকে অ্যাটাচ করে এটাকে খুব ভালো করে আটকে নিতে হবে। আর দেখো 3খানা এরকম পয়েন্ট আছে, এগুলোকে মেন মোটরের কাছে এনে দেখো এই জায়গায় 3টে গ্যাপ আছে, সেখানে সুন্দর করে সেট করলে একদম লক হয়ে যাবে। এটা সরে যাওয়ার বা ধরে থাকবারও কোনো প্রয়োজন নেই। নিমেষের মধ্যেই আমাদের মশলা কিন্তু রেডি হয়ে যায়। আমি এখানে তোমাদের সাথে গরম মশলা কিভাবে গুঁড়ো করলাম সেটাও দেখিয়ে দিচ্ছি, এবং তার সাথে সাথে টেক্সচারটাও দেখিয়ে দিচ্ছি। আমরা যখন সাধারণ মিক্সির জারে গুঁড়ো করি তখন কিন্তু এলাচের দানাগুলো সঠিকভাবে গুঁড়ো হয় না, এবং এলাচের খোসাগুলোও একটু চোখে দেখা যায়, সেটাকে ভালো করে ছেঁকে নিতে হয়। এক্ষেত্রে দেখো এটা না ছেঁকে নিলেও চলবে, তুমি সরাসরি কিন্তু রান্নায় ব্যবহার করতে পারবে। আমার তো ভীষণ সুবিধাজনক হয়েছে। এছাড়াও আমরা যারা বেকিং করি তাদের জন্যও কিন্তু এটা পারফেক্ট একটা এক্সাম্পল হতে পারে। যারা আমরা বিটার ব্যবহার করতে চাই না, অনেক সময় চাই একটা মেশিনের মধ্যেই কাজ হয়ে যাক, তাদের জন্য এটা কিন্তু একটা পারফেক্ট। আমি যেমন এখানে ব্যানানা স্মুদি বানাই, তার সাথে সাথে আজকে যেমন একটা কেক বানাবো, সেই বানানা কেকের যা যা মিশ্রণ প্রয়োজন আমি সব এর মধ্যে দিয়ে দিয়েছিলাম। প্রথমে 1 কাপ দুধ দিয়েছি, তার মধ্যে আমি 2টো একদম পাকা কলা দিয়েছিলাম, আর তার সাথে চিনির গুঁড়ো সব একসাথে এখানে মিক্স করে দেবো। তোমরা চাইলে এই ধরনের বিভিন্ন স্মুদি বানাতে পারো, বা এর সাথে বিভিন্ন জুস, ক্যারট জুস, বিটরুট জুস, যে কোনো জুস বানাতে পারো। দেখো আমি এখানে চিনির গুঁড়ো, তেল সব একসাথে দিয়ে আবার ভালো করে এটাকে ব্লেন্ড করে নিয়েছি। আর তোমাদের দেখাই এটার টেক্সচারটা কতটা স্মুথ হয়েছে। তো দেখো এক নিমেষেই আমাদের কাজ হয়ে যায়। আর তোমাদেরকে অবশ্যই দেখাবো কেকটাও কেমন হয়। তো এর মধ্যে কোনো লাম্পস নেই, একদম স্মুথলি এটা তৈরি হয়ে গেছে। এরপর কিছুই না, এর মধ্যে যা যা প্রয়োজনীয় ড্রাই ইনগ্রিডিয়েন্টসগুলো দিয়ে দাও আর সুন্দরভাবে কেক বেক করে নাও। না চিন্তা নেই, আমি তো প্রায় দিনই কেক বানাই, তোমাদের সাথে কিন্তু এই রেসিপি খুব তাড়াতাড়ি শেয়ার করে দেবো। সবথেকে বড় জিনিস একটা দেখিয়ে দিই, সমস্ত কাজ হয়ে যাবার পর এগুলোকে ওয়াশ করাও খুব সহজ। আগে নর্মাল জল দিয়ে ভালো করে ধুয়ে নাও, তারপরে আমি তো যেমন ডিশওয়াশার দিয়ে ধুই, লিকুইড ডিশওয়াশার, সেটা দিয়ে একটু স্পঞ্জে লাগিয়ে হালকা হাতে মেজে নিলেই সম্পূর্ণরূপে পরিষ্কার হয়ে যায়। আর ব্লেডগুলো যেহেতু খুব ধার থাকে, যখন মাজবো একটু কিন্তু সাবধানতা অবলম্বন অবশ্যই করব। তাহলে খুব সহজে ঘরে যে কোনো মশলাপাতি বানিয়ে নেওয়ার জন্য, বিভিন্ন ধরনের জুস বানাবার জন্য, স্মুদি বানাবার জন্য, ওটসের স্মুদি থেকে শুরু করে লস্যি বানাবার জন্য সব কিছু কিন্তু আমরা একটা জিনিসের সাহায্যেই করে নিতে পারি। যদি তোমাদের প্রোডাক্টটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ডেসক্রিপশন বক্সটা চেক করো, আমি লিঙ্ক দিয়ে দিচ্ছি, সেখান থেকে পারচেস করে নাও। সন্ধ্যাবাতি দিয়ে দেওয়ার পর ভাবলাম শুধুমুধু বসে না থেকে বরঞ্চ রান্নাটা সেরে নিই, কারণ আমাকে ডিনার বানাতে হবে। খুব সিম্পল কিছু একটা বানাতে হবে, সবজি থেকে শুরু করে মাসকাবারি অনেক কিছুই এখনও পর্যন্ত আনা হয়নি, যদিও মাস পুড়ে গেছে, কিন্তু মাসের শেষে ধরো টুকটাক কিছু কিছু আনতে হয়। এই সমস্ত পরীক্ষা হ্যান ত্যানের জন্য আমার ভাড়ারে অনেক কিছুই প্রায় বলতে গেলে শূন্য। হ্যাঁ, ঘর বলে কিছু জিনিস আমি অবশ্যই রেখে দিই, কিন্তু সেগুলো আর ব্যবহার করবার মতন নেই। আমাকে সেই জন্য বাজারে যেতে হবে, সে যত রাতই হোক। তা আয়ুষ্মান 6টা থেকে 8টাও টিউশন ক্লাস আছে, সেই মুহূর্তের মধ্যে আমি রান্নাবান্না সেরে নেব, এবং তার সাথে সাথে যা আছে ফ্রিজে সেগুলো ফাঁকা করে দেবো। আমি একটা কথা বলি বন্ধুরা, আমার যে আজ সংসার দেখছো তার পেছনে তো সবারই দেখবে, সব মানুষেরই একটা জিনিস যখন তৈরি হয় তার পেছনে অনেকটা স্ট্রাগল থাকে। আমরা আমাদের স্ট্রাগলের গল্প করি, কিন্তু অপরজন যে শুনছে তার জীবনেরও একটা স্ট্রাগলের গল্প থাকে। যেমন আমি তোমাদের আমার গল্প বলি, তেমনই তোমাদেরও কিন্তু গল্প আছে, আর সেই তোমাদের দৃষ্টি থেকে আমি আমার গল্পটাকে তোমাদের সামনে প্রেজেন্ট করি, যার জন্যই তোমরা আমার জীবনের সাথে মিল পাও।
আমার যে এখন এই যে ছেলের এক্সাম করছি, অনেকেই আমাকে তো বলো পায়েল তুমি বেশি স্ট্রেস নিচ্ছ, বেশি ছেলের এক্সাম করছো। অ্যাকচুয়ালি যে এই ফেজটা দিয়ে যাচ্ছে, মানে আমার সমবয়সী বা আমার সমান জীবনযাপন যারা করছে তারা এটা বুঝবে, কিন্তু যারা পেরিয়ে গেছে তারাও যেমন ফিল করতে পারবে না, কারণ আগের কষ্টের কথা কেউ আর অত মনে রাখে না। আর যারা এখনও সেই সিচুয়েশানে আসেনি তারাও ফেস করেনি, তারাও বুঝতে পারবে না। তো একটা কথা বলি, এই যে আজ সংসার সব কিছু দেখছো, বা আমার যে ছোট ঘর থেকে তোমরা দেখেছিলে, তখনও আমি পুরোপুরি সেটেলড। কিন্তু এই যে একটা বাচ্চাকে দুজনে মিলে বড় করেছি একা, অনেকেই করে, আবার অনেকের হেল্পিং হ্যান্ড থাকে বাড়িতে, কেউ না কেউ বড়রা থাকে, তারা কিছু হলেও সাহায্য করে। আমরা দুজনে সম্পূর্ণরূপে একা, কোথাও বেরোনোর হলে একজনকে হয়তো বেরোতে হবে কাজে, আর একজনকে ঘরে থাকতে হতো। এইভাবে একটা বাচ্চাকে আমরা দুজনে মিলে বড় করেছি, সেটা কিন্তু যতটা মুখে শুনতে সোজা লাগে ততটাই কঠিন। দ্বিতীয়ত, আমাদের 2020-তে জানি সবার বাড়িতে একটা সাবধানতার মধ্যে যেতে হয়েছিল যখন কোভিড সিচুয়েশন হলো। আমি এবং আমার হাজব্যান্ড আমরা দুজনেই কোভিড আক্রান্ত, এবং আমার খুব বাড়াবাড়ি পর্যায়ে আমি আক্রান্ত। সেই সময়েও কিন্তু আমরা দুজনে আমাদের সন্তানকে কাছে রেখেই, মানে দুজনের মাঝখানেই ও শুয়েছে, কারণ তখন আয়ুষ্মান একদমই ছোট, 7 বছর বয়স, ওর 6-7 বছর বয়স। তো ওই বললাম যে ওই অবস্থাতে উঠে আমাদের দুজনের কোনো একজনকে কোনো ক্রমে উঠে রান্না করে খেতে হয়েছে, ফল কেটে দুজনের মধ্যে একজনকে খেতে হয়েছে। এই যে একটা স্ট্রাগল পিরিয়ড, এইটা আমাদেরকে শিখিয়ে দিয়েছে কীভাবে স্ট্রং থাকতে হয়। তাই একজন আজকে আমাকে কমেন্ট করেছো বন্ধু, যে তুমি ভীষণ প্যানিক করছো, ফলে আমারও মনে হচ্ছে আমি প্যানিক করছি, তুমি সব বিষয়ে প্যানিক করছো। আমি মেয়েটা অতিরিক্ত সাহসী মেয়ে, কিন্তু কোথায় নিজের সাহসটা দেখাতে হয় সেটা আমি না খুব ভালো বুঝে গেছি আসলে। কোথায় আমাকে চুপ থাকতে হয়, এটা কিন্তু আমি আমার জীবন দিয়ে বলছি না, আমি তোমাদেরকেও বলছি। কোথায় আমাদের চুপ থাকতে হয়, কোথায় ভয় পেলেও চলে, এবং কোথায় নিজেকে উজাড় করে বলতে হয়, সেই ব্যাপারটা না খুব আমি তাড়াতাড়ি নিজের বয়সের আগেই আমি ম্যাচিওর হয়ে গেছি এবং বুঝে গেছি। তো এই যে বলছিলে না তুমি সব বিষয়ে অ্যাংজাইটিতে বা প্যানিক করছো, একদমই না, সব বিষয়ে প্যানিক করছি না। একটা ফেজ চলে, সেই ফেজটা যখন তোমার কাছে নতুন থাকে তখন তোমার মধ্যে একটা প্যানিক হয়, আস্তে 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 সয়ে যাবে, ঠিক সয়ে যাবে, ধৈর্য ধরতে হবে। আর আমি তো ডেলি ভ্লগার, আমার জীবনের প্রতিফলন তোমাদের সামনে আসবেই। আমি কখনোই তোমাদের কাছে নাটক করতে পারবো না, সেটা ধরা পড়ে যাবে। আজ হলেও তোমরা হয়তো ধরতে পারলে না, কাল হলে কিন্তু ঠিক ধরতে পারবে। তো সেই জন্য সবসময় স্বচ্ছ থাকার চেষ্টা করেছি বন্ধু, এই হচ্ছে ব্যাপার। যখন মনে হবে যে হ্যাঁ পায়েল এখন কেমন একটা ব্লগ দিচ্ছে, আমি বলবো, আমি নিজে তোমাদের বন্ধু হয়ে বলবো তোমরা দেখো না। যখন আবার মনে হবে পায়েল এই তো চলে এসেছে, আর আমি একটা কথাই যে বললাম, প্রত্যেকটা দিন আমি নিজেকে রিচার্জ করি, যেদিন ডাউন হয়ে যায় পরের দিন আবার রিচার্জ করি। আর সেটা আমি না, এটা তোমরাও করো, তোমরাও প্রত্যেকে করো, প্রত্যেক দিন করো। হয়তো আমাকে দেখে তোমরা রিচার্জ করো নিজেদের, আমিও আবার তোমাদের থেকে কমেন্ট পেয়ে নিজেকে রিচার্জ করি, যখন সুন্দর সুন্দর কমেন্ট আসে। বা এই যে তুমি বললে, এটাতেও আমি নিজেকে ভাবলাম হ্যাঁ সত্যিই তো, হয়তো আমি বেশি অ্যাংজাইটিতে ভুগছি বা বেশি প্যানিক করছিলাম হয়তো, কিন্তু সেটাও সয়ে যায়। যাই হোক, দেখলে আমি রান্না কি করলাম, ফুলকপি আলু ভাজা করলাম, ডাল করলাম, আর ভাত করে নিয়েছি, তার মধ্যে উচ্ছে আলু দিয়ে দিয়েছিলাম, ওটা মাখা করব। ওই যে বললাম ফ্রিজে কিচ্ছু নেই, শুধু ডিম আছে, কিন্তু রাতের দিকে না ডিম খেতে আমাদের ইচ্ছা করছে না। তো এই যে রান্না করছি, তার সাথে সাথে এখন চা বসাবো। এই সময় 8টা বেজে গেছে, আয়ুষ্মান চলে আসবে, দুজনে একসাথে চা খাবো। অনেকটা মালাই জমেছে দেখেছো তো, এই মালাইটা আমি সেই করব এখন নয়, তবে এটা থেকে ঘি বা করতেও পারি, এর মধ্যেও করে ফেলতে পারি, কারণ প্রথম সপ্তাহটাই আমার একটু চাপ, তারপরের সপ্তাহ থেকে আর সেরকম কোনো প্রেশার নেই। তো মানে নেক্সট উইকটাই আমার যা একটু প্রেশার, 16 তারিখ পর্যন্ত থাকবে। তো নেক্সট উইকটাই আমার কাছে একটু প্রেশার, বানিয়েও নিতে পারি, কারণ টিফিন বক্সে আর জায়গা নেই, আমাকে ঘিটা বানিয়ে নিতেও হবে। তো এই সমস্ত কিছু নিয়ে আমি একটা নিজের মতন করে জগৎ তৈরি করেছি, আর সেই জগৎটাকে আমার একার নিজের চোখ দিয়ে না, তোমাদের চোখ দিয়েও প্রেজেন্ট করি, যাতে তোমরা তোমাদের জীবনের সাথে মিল পেতে পারো, বা আমাকে দেখে তোমাদেরও মনে হতে পারে পায়েল যদি এরকম সিচুয়েশান পেরিয়ে আসতে পারে, আমরাও পারবো, ঈশ্বর আমাদেরও সেই শক্তি দিয়েছে। আমি এই কথাগুলো তোমাদেরকে বলি একজন ফ্রেন্ড হিসেবে, বা বন্ধুরা যেরকমভাবে বন্ধুদের সাথে গল্প করে আড্ডা দেয় সেরকমভাবেই বলার চেষ্টা করি। আর দেখো শেষ পর্যন্ত হয়ে গেছে আমার কিন্তু মটরশুঁটি স্টোর করা, অনেকটাই মটরশুঁটি, প্রায় এইবারে 18 কেজি মটরশুঁটি নিয়ে আসা হয়েছিল, সবটাই স্টোর করে রেখে দিয়েছি, তার মধ্যে ব্যবহারও হচ্ছে। আর এই যে একটু গরম গরম চা বানিয়ে নিয়েছি, একটু রাত করে চা খাচ্ছি, কোনো অসুবিধা নেই, ডিনার তো খুব হালকা করব,
সেই জন্য একটু চা খেয়ে তারপরে বেরোবো, কারণ আমি ছেলের জন্যই অপেক্ষা করি, কখনও আসবে তারপর দুজনে একত্রে বসে চা খাবো। আশিস চা খায় না আজকাল সন্ধেবেলা। তারপরে ওই লিস্ট নিয়ে না আমি বেরিয়ে গেছিলাম বাজারের উদ্দেশ্যে, কারণ তখন রাত্রি 9:30 অলরেডি বাজে। এই দেখো এগুলোও নিয়েছি, তার সাথে সাথে আরও নিয়েছি, আমি মোবাইলে সব নোট করে নিচ্ছিলাম, মানে আশিসকে পাঠিয়ে রাখি। তো নেওয়া হয়ে গেছে। বাজারে যাওয়ার সময় আমি ব্লগ করি না, জানো তো কতবার পড়ে গেছি রাস্তায়, এসেই ডিনার করে নিয়েছি। বাজে হচ্ছে রাত্রি 11:45। আয়ুষ্মানকে এতক্ষণ পড়ালাম খাওয়া দাওয়ার পর। আজকে আর ওই পড়ে এলো ও রাত্রি 8টার সময়, ওদের সায়েন্স পড়াটা ছিল। তা এসে আসার পর আর ওকে আমি মানে কিছু পড়াইনি, কারণ আমি সারা দুপুর ওকে পড়িয়েছি। এরপর এখন আবার খাওয়া দাওয়ার পরে পড়ালাম। তোমাদের একটা জিনিস দেখাই হবে। আশিসেরও টিম তৈরি করছে 15 তারিখে, আর 16 তারিখে আয়ুষ্মানের এক্সাম শেষ। তো আয়ুষ্মান যাবে, কারণ ওদের পরে লাস্ট দিন হচ্ছে থার্ড ল্যাঙ্গুয়েজ হিন্দি। তো যাবে, কিন্তু মানে খুব বেশিক্ষণ থাকতে পারবো না, আমি দেখতে পারবো। তোমাদের মধ্যে মাঠটা দেখাই, দাঁড়াও। রাত 12টার সময়ও কি ভাল লাগছে। আমি চাই না যে এই গাছপালাগুলো কেটে যাক, একদম চাই না। যাতে মাঠটা কম দেখা যাক তাও ভালো, কিন্তু গাছপালাগুলো থাকুক। ঠিক আছে, মানে ইয়েটা তৈরি হয়েছে, বুঝতে পারছো ক্রিকেটের। আর ক্যামেরাতে তো দূর দেখায়, আমার ইয়েতে তা অনেক কাছে, মানে আমার চোখের সামনে তো অনেকই কাছে। মাঝখানে একটা পার্ক আছে বাচ্চাদের, দোলনা টোলনা আশা করি দেখতে পাচ্ছ। তারপরে ওই যে মাঠটা। তো চলো তোমাদের দেখাই কি কি বাজার করেছি। আমার ঘরে পুরো সবজি বাড়ন্ত ছিল, না হলে আমি ফুলকপি আলু ভাজা তো করবার পক্ষপাতই নই, করতে বাধ্য হলাম। সমস্ত সবজি বাড়ন্ত, কিছু যে একটা তরকারি আমি রেঁধে রাখবো, কিছু যে করে রাখবো তার উপায় ছিল না। সবজি মশলাপাতি সব নিয়ে এসেছি। আমি আর আশিস বেরোলাম রাত্রি 9:30 পৌনে 10টার সময়, বেরিয়ে তারপর নিয়ে এলাম। আর চলো আমি তোমাদের দেখাই কি কি নিয়ে এসেছি। তো দেখো আগে ইয়ে কী করলাম, অনেক কিছুই ঘরে বাড়ন্ত ছিল। একটা বড়ির প্যাকেট নিয়ে এসেছি, কারণ আমার ঘরে তো এই যে গরম পড়লো, ঘরে শুক্তো প্রায় দিনই হবে, তাই জন্য এক প্যাকেট কিনলাম হচ্ছে বড়ি। এগুলো হচ্ছে আমার এই রাত্রিবেলা বেরিয়ে গিয়ে এইগুলো কেনা। এক প্যাকেট জোয়ান কিনেছি, জোয়ান ঘরে ছিল না। এটা হচ্ছে গোটা জিরে, মৌরি, তেজপাতা, শুকনো লঙ্কা। আচ্ছা, তার সাথে কিনেছি এটা হচ্ছে কি বলতো, কাটিং মিষ্টি কিনেছি। আমি মৌরি দিয়ে না একটা মুখ শুদ্ধি বানাই, আচ্ছা সেই জন্য। আর এটা হচ্ছে 2 প্যাকেট জিরের গুঁড়ো। তার সাথে কিনেছি এটা হচ্ছে 500 গ্রাম এটা 500 গ্রাম মুগ ডাল, একদম সোনা মুগ ডাল। এটা হচ্ছে লাল বাতাসাটা ভেজাবো বলে আমি কিনেছি। আচ্ছা, তার সাথে লুজ পোস্ত নিয়ে এসেছি। এটা বললো যে লালু কাকুর দোকান থেকে আমরা নিই, উনি বলেন এটা 1 নম্বর পোস্ত, 180 টাকা, 1800 টাকা কেজি। তো এটা 100 গ্রাম নিয়েছি আর কি, 100 গ্রাম নিয়েছি 180 টাকা। আর সেখানে জেকের 50 গ্রামের দাম চাইছে 105 টাকা। তো বললো যে এটা খুবই ভালো, ব্যবহার করে দেখো। তো ওই জন্য ওটা নিলাম। দেখি, আমি সচরাচর লুজ পোস্ত আনি না, পোস্তর এমনিই দাম 10-5 টাকা, একটু বেশি নিলে ক্ষতি কিছু নেই, লুজ আনি না। তো কাকু অনেকবার বললো বলে আমি নিলাম। আচ্ছা, এটা হচ্ছে মুসুর ডাল, 1 কেজি মুসুরির ডাল। এই ছিল, এই কটা জিনিস নিয়ে এসেছি, মানে যেগুলো ঘরের রেগুলারের প্রয়োজন। বেশি কিছু আনবো না, কারণ পরীক্ষা শেষ হয়ে গেলে যাবো মেট্রো ক্যাশ অ্যান্ড ক্যারি, ওই জন্য এখন অল্প অল্প ব্যবহার করতে হবে। সবজি কিনেছি প্রচুর। তো এই সারা গরমে আমার মানে ঘরে সপ্তাহে 1 দিন অন্তত শুক্তো হবেই। শুক্তোর সমস্ত সরঞ্জাম তো নিয়েই এসেছি। এই যে আজকে সবজিগুলো ঢোকাচ্ছি, আর তখন ভাবছি যে কোভিডের সময় না ভীষণ উতুপুতু করেছি আমি, মানে প্রত্যেকটা সবজি বাইরে রেখে দিতাম আগে 2-3 ঘন্টা, তারপরে সেগুলোকে নুন জল তারপরে অন্যরকমভাবে স্যানিটাইজ করে তারপরে আমি ফ্রিজের ভেতর ঢোকাতাম। আর হয়েছিল সব মানে ফার্স্টেই আমাদের আর কি। তো আমি খুব মেনে চলতাম, কারোর সঙ্গে কথা বলতাম না, বাইরে বেরোনো তো দূরের কথা। তো বেশি করতে গিয়ে আমাদেরই হয়েছিল। যাই হোক, আজকে অনেক কথা মনে পড়ছিল যখন আমি ভিডিও করছিলাম। তো আজকে ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। আবার আসছি আগামীকাল, ততক্ষণ সকলে খুব ভালো থেকো, টাটা।